নমস্কার, আমি ডক্টর সুমনা কুন্দুগ্রামী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে এসেছি আপনাদের সাথে কিছু তথ্য ভাগ করে নিতে। সেটা হচ্ছে বাচ্চাদের হাম। এক হচ্ছে হাম কোন ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, কিভাবে সংক্রমিত হয়, তার উপসর্গই বা কী কী বা লক্ষণ কী কী, এবং হাম হলে আমাদের কী কী করা উচিত বা কী কী জটিলতা হতে পারে এর থেকে, এই মূলত আলোচনার বিষয়। আপনারা সবাই জানেন যে মূলত ছোট বাচ্চাদের মানে 5 বছরের নিচের বাচ্চাদেরই হাম বেশি কমন বা স্বাভাবিকভাবে বেশি হয়। তবে আজকাল দেখা যাচ্ছে যে শুধু 5 বছর বলে নয়, তার ওপরেরও মানে 5 থেকে 10 এমনকি টিনেজারদের মানে তারও বেশি বয়সী ছেলে মেয়েদের এই হাম রোগ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আশার কথা যে আমাদের কাছে একটা দুর্দান্ত ভালো প্রতিষেধক আছে, সুতরাং এরম ভয় পাওয়ার কিছু নেই। তো আসুন আমরা আলোচনাটা শুরু করি। হাম বা মিজলস যাকে আমরা বলি ইংরেজি পরিভাষায়, সেটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ, যেটা মিজলস ভাইরাস দ্বারাই সেটা হয় আর কি, রোগটা হয়, এবং এটা প্যারামিক্সি এই ভাইরাস, এই গোত্রের ভাইরাস আর কি। এবং এই হাম যে রোগটা, এইটা খুবই সংক্রামক, ভীষণ সংক্রামক। এবং কিভাবে সংক্রমিত হয় না, যে শিশু বা যে রোগী হাম হলো তার যে হাঁচি, কাশি এবং থুতু বা লালা এবং ড্রপলেট যাকে আমরা বলি, সেইটার মাধ্যমে এর মানে বাতাসের মধ্যে দিয়ে সংক্রমিত হয়। এবার এই যে হাম রোগ, এটা যখন আমাদের শরীরে প্রবেশ করে ভাইরাসটা, সেটা ধরুন প্রায় প্রকাশ মানে রোগের যে উপসর্গ তার লক্ষণ দেখা দেওয়ার প্রায় 15 দিন মতো আগে। সুতরাং যখন প্রবেশ করছে তখন কিন্তু আমরা বুঝতে পারছি না। তারপর বাচ্চা কদিন আগে থেকে একটু শরীরটা হয়তো খারাপ লাগতে শুরু করে, একটু ক্লান্ত বোধ করছে, একটু সর্দি সর্দি ভাব, এইভাবে একটা আমরা যাকে বলি প্রোড্রোমাল সিমটম, সেটা শুরু হয়। তারপরে ঠিক একদিন খুব জ্বর আসে, তো সেটাকে আমরা বলি ডে 0 অফ ইলনেস, মানে দিন রোগের প্রথম প্রকাশের দিন। তো যেদিন খুব জ্বর এলো, তখন বাচ্চাদের যেমন জ্বর এলে যেমন বাচ্চারা খুব ক্লান্ত বোধ করে, অসুস্থ বোধ করে, সেটা খুব স্বাভাবিক, অন্য যে কোনো আর ভাইরাস জ্বরের মতোই তার উপসর্গ হয়। কিন্তু মনে রাখতে হবে যে এই সময় বাচ্চাদের অত্যন্ত বেশি সর্দি, মানে নাক দিয়ে কাঁচা জল গড়ানো, ভীষণ কাশি, মানে খুবই একটা এমন কাশি হচ্ছে যেখানে বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে, এরম ধরনের সর্দি কাশি, এবং চোখটা খুব লাল হয়ে যাওয়া। এগুলো কিন্তু আমাদেরকে মোটামুটিভাবে আঙুল দেখিয়ে দেয় যে এটা হাম নয়। তো সুতরাং মনে রাখতে হবে জ্বর এবং সাথে প্রচণ্ড সর্দি কাশি এরমভাবে শুরু হতে পারে হাম রোগ। এবং যেদিন জ্বর শুরু হলো তার সাধারণত 4 দিন মানে চতুর্থ দিনের মাথায় গায়ে দেখা যায় যে টিপিক্যাল র্যাশ আমরা যেটা বলি হামের র্যাশ, সেইটা মানে লাল লাল গুড়ি গুড়ি ছোট ছোট মতন সারা গায়ে সেটা দেখা যায়। প্রথমে কিন্তু শুরু হয় কানের পিছনে, এবং যদি কেউ মুখটা খুলে দেখে বাচ্চার মানে মাউথ ওরাল ক্যাভিটির মধ্যেখানেও দাঁতের পাশে কপ্লিক স্পট বলে ছোট্ট সাদা ফুসকুড়ির মতো দানা দানাও দেখা যায়। এটা হচ্ছে একেবারে প্রথম যে সময়টা, সেই সময় দেখা কিছু উপসর্গ। এবার আস্তে আস্তে চতুর্থ দিন থেকে র্যাশটা শুরু হয় এবং আস্তে আস্তে সারা শরীরে মানে পিঠে, গায়ে, হাতে, পায়ে ছড়িয়ে পড়ে, এবং বাচ্চা খুবই অসুস্থ বোধ করে, ভীষণ ক্লান্ত, ঘ্যান ঘ্যানে, জ্বর কিন্তু মানে চলেই যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো যেহেতু এটা ভাইরাল রোগ, এছাড়া অন্য আর কোনো ধরনের, যেমন ধরুন ডায়রিয়া, পাতলা পায়খানা, সেটাও দেখা দিতে পারে, কিন্তু এটা তার মূল উপসর্গ নয়। মূলত ওই ঠান্ডা সর্দি জাতীয় যেসব উপসর্গ সেগুলোই মূল উপসর্গ। তা এই যে হামের র্যাশ যখন দেখা দিল, এই র্যাশ দেখা দেওয়ারও আরও 5-6 দিন পর্যন্ত কিন্তু বাচ্চাটি মানে ইনফেকশাস থাকবে, মানে সে আরও অন্য বাচ্চাদের বা অন্য কাউকে সংক্রমণ ঘটাতে পারে তার হাঁচি কাশি বা লালা থুতুর মাধ্যমে। এটা আমাদের মনে রাখতে হবে। তা এই যে হাম রোগটা হলো, আমরা তখন তাহলে কি করব? আমরা এই যে বলেছি ভীষণ সংক্রামক, তাই জন্য আমরা সেই শিশুটিকে আমরা ঘরের মধ্যে রাখবো, বাইরে খুব একটা যেতে বা মিশতে না দেওয়াই ভালো। স্কুল যারা যায় বাচ্চারা, তাদের স্কুল না যাওয়াই উচিত, এবং প্রচুর জল খেতে হবে, ফ্লুইডস আমরা যাকে বলি, জল খাওয়া, রেস্ট নেওয়া, এবং বাকি সব উপসর্গ অনুযায়ী তার চিকিৎসা করা। মানে ধরুন যদি কারোর জ্বর আসে তাহলে জ্বরের জন্য তাকে প্যারাসিটামল দিতে হবে ওজন অনুযায়ী, যদি সর্দি কাশি হয় নাকে ড্রপ দেওয়া, বা সর্দি খুব বেশি হলে অনেক সময় আমরা সর্দি কাশি একটু কন্ট্রোল করার জন্য অনেক সময় অ্যান্টি অ্যালার্জিক
কিছু ওষুধ দিতে পারি। এছাড়া বাকিগুলো না সব যাকে বলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, মানে ধরুন যদি গায়ে কারোর চুলকনি হচ্ছে র্যাশের থেকে, তাহলে তার জন্য আমরা একটু অ্যান্টি অ্যালার্জিক দিতে পারি। তবে সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে ওই যে বললাম জল খাওয়ানো, ভীষণ সেটা জরুরি, হাইড্রেশনের দিকটা লক্ষ্য রাখা। অনেকে জিজ্ঞেস করেন ম্যাডাম এই সময় কি নর্মাল খাবার দাবার খাবে নাকি স্পেশাল কিছু, ওরা কি স্নান করতে পারে? এই দুটোরই উত্তর হ্যাঁ, স্নান নর্মালভাবে যেমন আমরা বাচ্চাদের স্নান করাই পরিষ্কার রাখার জন্য সেভাবেই করবে। তবে মনে রাখতে হবে এই সময় খুব অন্য র্যাশের ওপরে অন্য ওই অ্যান্টিসেপটিক জাতীয় কিছু দেওয়া বা খুব কোনো কসমেটিক সাবান, লোশন, ক্রিম এগুলো না ইউজ করাই ভালো। আর খাওয়া দাওয়া একেবারেই নর্মাল, যদিও বাচ্চা হয়তো ঠিকমতো খেতে না পারতে পারে, তাই জন্য আমরা সবসময় বলি অল্প অল্প করে বারবার দেবেন। এই ধরুন স্যুপ, একটু নরম ভাত, দুধ, এই ধরনের জিনিস দিলে হয়তো তার খেতে সুবিধে হবে। একটা খুব জরুরি কথা আমার মনে হয় বলা প্রয়োজন, সেটা হচ্ছে যেহেতু এটা ভাইরাল একটা রোগ, সুতরাং এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক বা ওরম ধরনের কোনো নির্দিষ্ট ওষুধ কিন্তু নেই। মূলত যেরকম বললাম উপসর্গ দেখে তার চিকিৎসা করা এবং বাচ্চাকে রেস্ট দেওয়া। অনেকে বিভিন্ন মায়েরা প্রশ্ন করেন মেথির জল বা নিম পাতার জল গায়ে দেবেন কিনা। দেখুন এটা এইভাবে আমি নিম পাতার জল দিলে যে সব খুব ভালো হবে বা কোনো ক্ষতি হবে এমন নয়, তবে আমার মতে কোনো র্যাশের ওপর কোনো কিছুই না লাগানোই ভালো, শুধুমাত্র নর্মাল জলে যেন স্নান করানো হয়। আরেকটা কথা আমার একটু বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে কখন আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন বা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় কি না। একটা কথা বলে রাখা ভালো যে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা নর্মালভাবেই কিছু দিনের মধ্যে আপনা থেকে সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে এই হামটাও কিন্তু একটু ভয়ঙ্কর হতে পারে। তারা কারা? যেমন ধরুন প্রিটার্ম বাচ্চা যারা, বা যারা খুবই ভীষণ রোগা, মানে আমরা যাকে বলি ম্যালনারিশড, বা যাদের ইমিউনিটি কম্প্রোমাইজড, মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, যদি কোনো HIV এডসের বাচ্চা থাকে, কোনো লিউকিমিয়া বা ক্যান্সার রোগের বাচ্চা থাকে, বা কোনো ক্রনিক রোগে ভুগছে এরম কোনো বাচ্চা থাকে, যাদের কিডনির অসুখ আছে, হার্টের অসুখ আছে, তাদের ক্ষেত্রে এই সাধারণ হামও কিন্তু একটু সিরিয়াস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অপেক্ষা না করে, দেরি না করে তাদের নিশ্চয়ই ডাক্তারবাবুকে দেখানোটাই উচিত। এবারে আমি বলবো যে এই মিজলস বা হাম রোগ থেকে কী জটিলতা হতে পারে। যেমন ধরুন সেরে যাওয়ার পর বাচ্চাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার প্রবণতা বেড়ে যায়, মানে বুকে কফ জমা বা কানে ওটাইটিস মিডিয়া, মানে কানের ইনফেকশন, এমনকি কোনো খুব রেয়ার যদিও, কিন্তু কোনো ক্ষেত্রে ব্রেনের ইনফেকশনও কিন্তু অনেক সময় দেখা যেতে পারে। তো এইগুলো আমাদের ভাবতে হবে। এবং আমার যেটা বলা দরকার যে এই মিজলস হয়ে যাওয়া বাচ্চারা, হাম, তারা কিন্তু বেশ দেখা যায় নেক্সট 2-3 মাস অনেক নানা রকম অন্যান্য ভাইরাস জনিত রোগেও ভুগতে পারে, মানে তাদের সাময়িকভাবে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, কিন্তু এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। আবার সময় মতো তাদের ঠিকমতো খাওয়া দাওয়া করালে তারা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। এবার আসি একটু প্রতিষেধকের কথায়। আমরা যদি পরিসংখ্যান দিয়ে দেখি যে যখন এই প্রতিষেধক ছিল না আমাদের কাছে, তখন আমাদের দেশে প্রচুর বাচ্চা এই রোগে কিন্তু মারা যেত। কিন্তু এক অপূর্ব প্রতিষেধক আবিষ্কার হওয়ার ফলে দেখা গেছে যে এখন আমাদের দেশে হাম বা মিজলসের যে কেস সেটা অনেকটা কমে গেছে। মানে যদি ধরি 10 লক্ষে এখন মোটামুটি 4-5 জনের হয়, যেটা আগে ছিল অনেক বেশি, এবং মৃত্যুর হারও অনেকটাই কম, প্রায় হয় না বললেই চলে। অল থ্যাঙ্কস টু দ্য ভ্যাকসিন, এটা কিন্তু আমাদের জানতে হবে। এবার এই যে ভ্যাকসিন বা প্রতিষেধক সেটা আমাদের সরকার থেকে দেওয়া হয় সাধারণত 9 মাস পূর্ণ হলে, তারপরে 1 বছর পূর্ণ হলে, এবং আবার 5 বছরের মাথায় একটি বুস্টার ডোজ দেওয়া যায়। তবে ইদানিংকালে দেখা গেছে যে কিছু বড় বাচ্চাদের ক্ষেত্রেও, মানে ধরুন 10 বছর বা তারও বেশি স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রেও দেখা গেছে যে হামের প্রকোপটা বেড়েছে। এইটা দেখার কারণে আমাদের সরকার থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাহায্য নিয়ে একটা ইন্ডিয়ার ন্যাশনাল ক্যাম্পেইন করেছে সারা দেশ জুড়ে। কিছুদিন আগেই সেটা সম্পন্ন হয়েছে, যেখানে ছোট শিশু থেকে শুরু করে একেবারে 15 বছর পর্যন্ত বাচ্চাদেরও কিন্তু স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই MR ভ্যাকসিনটি দেওয়া হয়েছে। সুতরাং এটা একটা খুবই উত্তম পদক্ষেপ আমি বলবো, এবং তাতে করে কিন্তু অনেকটাই আবার এই সিজনে আমরা দেখলাম যে হামের প্রকোপটা কমেছে আগের তুলনায়। যদিও মাঝে মাঝেই বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু শোনা যায় কখনো কখনো এই হাম আবার বাড়ছে। এবার যেটা আরেকটা জরুরি জিনিস আপনাদের শেষ করার আগে বলবো, সেটা হচ্ছে যে
প্রত্যেকের উচিত এই হামের ভ্যাকসিনটা সময় মতো দেওয়া, এবং যদি কারোর মিস হয়ে থাকে সেটা যেন সে খোঁজ নিয়ে নেয়, এটা খুব জরুরি। এবং যদি কেউ বড়, মানে ধরুন 10-15 বছরের ছেলেমেয়েরও যদি কখনো এই উপসর্গ দেখা যায়, তাহলে তখন আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন যে আশেপাশে যারা এক্সপোজড হলো তাদের আমরা এই প্রতিষেধক দিতে পারি কিনা, এই বিষয়ে আলোচনা করার জন্য। একবার হাম হলে আবার যে হতে পারে না এমন নয়, হতে পারে, কিন্তু তার চান্স অনেকটাই কম। আর বিশেষ করে প্রতিষেধক নেওয়া থাকলে তো অবশ্যই অনেকটা প্রোটেকশন দেয় এই প্রতিষেধক। সুতরাং আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনাদের খানিকটা উপকার হবে এবং আপনারা যথেষ্ট সচেতন হবেন এবং বাচ্চাদের সময় মতো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন বা এই রোগের উপসর্গ বুঝতে চেষ্টা করবেন এবং বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠবে। নমস্কার।